স্বাগত। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম চলছে তার দুর্নীতি বিষয়ক যেই সংস্কার কমিশনটি রয়েছে তার প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে আমাকে সময় দিয়েছেন এবং দেশের জন্য কাজ করছেন। গত 10 মাসে যে কাজগুলো আপনারা করেছেন সেগুলো সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা, মানে ধরেন গত 10 মাস বাংলাদেশের জন্য খুবই নানান দিক থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে একটু ডিস্টরশন আছে, খুব ক্লিয়ার না। প্লিজ একটু জোরে বলেন। ওকে, যদি সম্ভব হয়। জি, সেটি হচ্ছে যে যখন জুলাই অভ্যুত্থান বাংলাদেশকে একটা বদলে দেওয়ার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নে আপনিও মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। তো এখন 10 মাস পরে যে বাংলাদেশ দেখছেন সেটি কি স্বপ্নের বাংলাদেশ হলো? না, 10 মাসে স্বপ্নের বাংলাদেশ হবে এটা তো আমি কখনো আশা করি নাই, এবং আমি মনে করি যে দেশবাসীও সেটা আশা করে না যদি যৌক্তিকভাবে চিন্তা করা হয়। যে সম্ভাবনা, স্বপ্ন আপনি বললেন যে স্বপ্ন আমরা দেখেছি, শুধু তাই না, আমরা নিজেরা স্বপ্ন দেখেছি, এখনো দেখি। এবং যে বিশাল পরিবর্তন সূচিত হয়েছে আমাদের ছাত্র জনতার অত্যন্ত রক্তক্ষয়ী অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে, সেটির ফলে যে মূল বিষয়গুলো আপনার দর্শক শ্রোতারা মনে রাখতে পারবেন যে তার মধ্যে ছিল অবশ্যই যে স্বৈরাচারী বা কর্তৃত্ববাদের সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, এই তিনটি ছিল মৌলিক উপাদান। এর মধ্যে অবশ্যই রাষ্ট্র, যেহেতু আপনি আমার ভূমিকাটার কথা বললেন 5 আগস্ট পরবর্তী সময়ে, দীর্ঘদিন আমি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে কাজ করেছি। আমি মনে করি যে হয়তো সেই কাজের স্বীকৃতি হিসাবে আমাদের টিআইবির যে অবদান দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে, তারই স্বীকৃতি হিসেবে আমাকে আহ্বান জানানো হয়েছিল দুদক সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য। এর মধ্যে অবশ্যই শুধুমাত্র এটা কোনো সিম্বলিজম না, তার অন্যতম যে ক্যাটালিস্ট বা অনুঘটক, সেটা কিন্তু ছিল দুর্নীতি। ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা ছাড়া যাবে না, এবং ক্ষমতায় থেকে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কি বলে রাষ্ট্রীয় সম্পদ অপচয়, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, দেশ থেকে বিদেশে পাচার এবং তার সুরক্ষা দেওয়া, এই লক্ষ্যেই কিন্তু একটা অন্যতম উপাদান হিসেবে কাজ করেছে এই লক্ষ্যটা বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের পেছনে। এবং সেই কারণেই তাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা হয়তো পরে আরো আলোচনা করতে পারি, যেটা হয়েছিল যে যৌক্তিক কারণে অন্তর্বর্তীকালীন সরকার যে মূল ক্ষেত্রগুলোকে রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট অন্যতম অংশ হিসেবে চিহ্নিত করেছিল, তার মধ্যে অন্যতম ছিল বিশেষ করে প্রথম দফায় যে 6টি কমিশন গঠিত হয়েছিল, তার মধ্যে অন্যান্য কমিশনগুলোর পাশাপাশি দুর্নীতি দমন সংস্কার কমিশন গঠিত হয়। এবং যেটা শুরু বললাম একটুখানি, তার পিছনে যুক্তিটা ছিল যে যেটা অনুধাবন করা হয়েছে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না, আমরা মনে করি পুরো দেশবাসী অনুধাবন করেছে যে আসলে যদি বাস্তবে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসতে হয়, তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এবং সেই লক্ষ্যে কমিশনটা গঠিত হয়। এবং তার উপর ভিত্তি করে আমরা কমিশনের পক্ষ থেকে দীর্ঘকাল, মানে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছিলাম, এবং তার উপর ভিত্তি করে পরবর্তীতে এই সংস্কার যেহেতু প্রতিবেদন, এটিকে বাস্তবায়নের জন্য 2 ধরনের চিন্তা ভাবনা হয়। প্রথমটা হচ্ছে যে সংস্কার প্রস্তাবনাগুলো, এবং অন্য কমিশনের ক্ষেত্রে একই কথা মোটামুটি প্রযোজ্য, যে প্রস্তাবনাগুলো হচ্ছে যে স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই এক্সিকিউটিভ নির্দেশনা বা সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগে বাস্তবায়নযোগ্য, সেগুলোর একটা আমরা চিহ্নিত করে তালিকা সরকারের হাতে হস্তান্তর করেছি। পাশাপাশি যেই বিষয়গুলো প্রথম থেকেই আমাদেরকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং যৌক্তিকভাবেই যে বিষয়গুলো নিয়ে আমাদের দেশে যারা নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠন
করবেন, অর্থাৎ শুধু সরকার যারা গঠন করবেন শুধু তাই না, বাংলাদেশের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলগুলো এই কমিশন, এই যে সংস্কার প্রস্তাবনার সম্পর্কে এক ধরনের ওনারশিপ বা তাদের সম্মতির প্রয়োজন আছে, এবং এই সম্মতি অর্জনের জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়, যার মধ্যে আবার সরকারের পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হয়েছে একজন সদস্য হিসাবে, এবং সেই লক্ষ্যে আমরা এখন কাজ করছি। আমাদের যেটুকু বলতে পারি আপনার প্রশ্নের জবাবে এক বাক্যে, সেটা হচ্ছে যে প্রত্যাশা যেটা ছিল সেটি আছে। অবশ্যই আমরা সবসময় মনে করেছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করেছি যে কোনো অপরচুনিটির সাথে সাথে চ্যালেঞ্জ আসে, এবং সেই চ্যালেঞ্জগুলো যেহেতু একটা বিশাল জঞ্জালের উপর ভিত্তি করে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই জঞ্জাল কাটিয়ে উঠে সরিয়ে ফেলে তার উপর ভিত্তি করে নতুন করে পুরো রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করা, যার মধ্যে শুধু দুর্নীতি দমন বিষয়ক আলোচনার মধ্যে শুধু দুর্নীতি দমন কমিশন না, অন্যান্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে যার সাথে দুর্নীতি দমন কমিশন সামষ্টিকভাবে সমন্বিতভাবে কাজ করবে, পুরো রাষ্ট্র কাঠামো, আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামোকে সংস্কারের যে এজেন্ডা বা লক্ষ্য, সেটিকে কার্যকর জায়গায় নিয়ে যেতে হলে মূলত রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন বা ক্ষমতায় সংসদে থাকবেন, ক্ষমতার বাইরে থেকে সরকারকে চাপ দিবেন, তাদের এক ধরনের ঐকমত্য প্রয়োজন আছে। এই ঐকমত্য লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমরা এখন কাজ করছি। আমি একবারই চট করে বলে ফেলতে পারি যে আমাদের এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, তার যেগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আলোচনা করেছি, প্রথম দফায় প্রতিটা দলের সাথে আলাদা আলাদা করে তাদেরকে আমাদের প্রস্তাবনাগুলোকে স্প্রেডশিটের মাধ্যমে প্রেরণের উপর ভিত্তি করে তারা উত্তর দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, একমত প্রকাশ করেছেন, দ্বিমত প্রকাশ করেছেন, আংশিক একমত প্রকাশ করেছেন। সব মিলিয়ে আমাদের দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, তার প্রায় শতভাগের ক্ষেত্রেই প্রায় শতভাগ রাজনৈতিক দল মোটামুটি ভাবে সম্মত হয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ধরেন ব্যাখ্যার প্রয়োজন ছিল, আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে। আমরা আশা করছি যে মোটামুটি ভাবে একটা জায়গায় পৌঁছানো যাবে যে এক ধরনের সম্মতি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে, বিশেষ করে দুদক সংস্কার কমিশনের প্রেক্ষিতে বিষয়গুলো নিয়ে সেটা অর্জন সম্ভব হবে। তবে এটা হচ্ছে যে টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং। হ্যাঁ, আমরা যে প্রস্তাবনাগুলো পরামর্শগুলো দিয়েছি বা সুপারিশগুলো করেছি, সেগুলো মেনে নেওয়া যদি হয় শতভাগ, তারপরে তো এটা কিভাবে কতটুকু বাস্তবায়িত হবে, কতটুকু কার্যকর হবে, বিশেষ করে যে নির্বাচনের মানে দুই পর্যায়ে বর্তমানে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবায়নযোগ্য সেগুলো, এবং পরবর্তীতে নির্বাচন পরবর্তী সময়ে বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে, সেগুলো কিভাবে কতটুকু বাস্তবায়িত হবে এবং কতটুকু সেটা চর্চা হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওইটার জন্য কিন্তু আমাদের এখনই যদি আমরা আশা করি যে স্বল্প মেয়াদে বাংলাদেশের দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতির সমস্যা, সুশাসনের ঘাটতি, গণতান্ত্রিক জবাবদিহিতার ঘাটতি, প্রতিষ্ঠানগুলোকে যে অবক্ষয়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছিল তার থেকে উত্তরণ ঘটে যাবে স্বল্প মেয়াদে, সেটা আশা করাটা আমি মনে করি যে দুরূহ। জি, অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, কিন্তু আপনাকে শেষ করতে দেওয়ার জন্য মাঝখানে আমি আপনাকে থামাইনি। তার মধ্যে একটি বড় প্রশ্ন, যেটি ধরেন আপনি বলছেন যে এই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আপনাদের সুপারিশ শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কি হবে না, তাই তো? ঐক্যমত্য কমিশনে আমরা এরই মধ্যে দেখছি তাদের মধ্যে ব্যাপক অনৈক্য, তারা একমত হতে পারেনি। সেই অনৈক্য তো থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আপনি আপনার বক্তব্যে বারবার আওয়ামী লীগ সরকারকে বলছেন স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী সরকার, রাইট? কিন্তু আপনি মনে হয় সরকারের প্রথম কেউ যার মুখে কর্তৃত্ববাদী সরকার শুনলাম। এখন পর্যন্ত একটি, ধরেন আপনার সঙ্গে আমার শো শুরু হয়েছে প্রায় 9 মিনিটের মতো, এর মধ্যে এখন পর্যন্ত আপনি ফেসিস্ট শব্দটি বলেননি। আওয়ামী লীগ কি ফেসিস্ট সরকার ছিল, নাকি তারা কর্তৃত্ববাদী সরকার ছিল? আমি পলিটিক্যাল ডিসকোর্সে যেতে চাই না। আমি এটা নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কে ওই বিতর্কে যাওয়ার দক্ষতা আমার নেই এবং সেই স্পেসও নেই বলে আমি মনে করি। আমি মনে করি যে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যে কাজটা করি, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন, সেই কাজের পরিধির দৃষ্টিকোণ থেকে, পরিধি বিবেচনায়
যে বিষয়গুলো অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করেছিল, তার মধ্যে কর্তৃত্ববাদটা অন্যতম। তার কারণ হচ্ছে যে দুর্নীতি যে কোনো পৃথিবীর যে কোনো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ক্ষমতাকে একটা কি বলে জবাবদিহির আওতায় আনা। ঠিক আছে, এবং সেটি করার পথে সবচেয়ে বড় অন্তরা এটা আমরা যে দেখেছি এটা হচ্ছে কর্তৃত্ববাদ। আর আরেকটু কথা বলতে হবে যে আমি যে কর্তৃত্ববাদের কথাটা বলছি সেটা কিন্তু শুধু চট করে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে বিকশিত হয়ে গেছে সেটা কিন্তু বলা যাবে না। বাংলাদেশে সবসময় দুর্নীতি ছিল। গত 15 বছরের আগের যে সরকারগুলো এই জায়গাটাতে আমি আসতে যাচ্ছিলাম আপনার আমলে। ধরেন আমি আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু থেকে আমি আপনাকে চিনি, আপনার হাত থেকে আমি মানে বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার দুবার 3বার নিয়েছি। ফলে আমার আপনাদের সম্পর্কে ধারণা অনেক ভালো, অনেক স্পষ্ট। এবং আপনার মানে আপনি থাকাকালীনই আমরা দেখেছি বিএনপি 3বার না 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে, রাইট? প্রথম হ্যাঁ, বিএনপির আমলে 4বার, এবং আওয়ামী লীগ প্রথম শুরু হয় আওয়ামী লীগের আমলে 2001 সালে। তারপরে 2, 3, 4, 5 এই মোট 5বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এর মধ্যে আওয়ামী লীগের কাঁধে যায় 1বার, বিএনপির কাঁধে যায় 4বার। এবং আওয়ামী লীগের এই গত 15 বছরে কি আওয়ামী লীগ একবারও চ্যাম্পিয়ন হয়েছে? গত 15 বছরে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়নি, তবে যে অর্থে চ্যাম্পিয়ন। প্রশ্নটাতে আসি, তাহলে এই যে দুর্নীতি, ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা দুর্নীতি করেছে, কোনো সন্দেহ নাই যে তারা অনেক জায়গায় দুর্নীতি করেছে। এবং যেহেতু 15 বছর একটা দীর্ঘ সময় একটানা তারা ক্ষমতায় থেকেছে, ফলে দুর্নীতিটা অনেক বেশি প্রকট হয়। মানে ধরেন 5 বছরের দুর্নীতি 15 বছরে তো ত্রিপল হবেই, খুব স্বাভাবিক সেটি। তো তাহলে আওয়ামী লীগ ধরেন তারা দুর্নীতিবাজ, তো এর আগে বিএনপি যখন 5 বছর ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের 15 বছর আগের 5 বছর, মাঝখানের তত্ত্বাবধায়কের 2 বছর বাদ দিলাম, তারা যদি 4বার চ্যাম্পিয়ন হয়ে থাকে, সেই চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ বিএনপি কে নিয়ে আপনারা কি ধরনের দুর্নীতি দমন করবেন? ওয়ারাজ আওয়ামী লীগকে বাদ দিয়ে কি এই জিনিসটা সম্ভব কিনা? না, এটা ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি কে দিয়ে এই রাজনৈতিক আলোচনার মধ্যে আমি যেতে পারবো না। রাজনৈতিক আলোচনা না, আমার কথাটা হচ্ছে যে আমি আপনার কথার প্রশ্নের সারমর্ম বুঝেছি, কিন্তু আমি যেভাবে আপনি আমার কাছ থেকে উত্তরটা চাচ্ছেন আমি সেভাবে দিতে পারবো না। আমার উত্তর আমাকে দিতে দিন। সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমি যেটা বলতে চেয়েছিলাম, যেখানে আপনি থামিয়েছেন আমাকে, বাংলাদেশে সবসময় দুর্নীতি ছিল ধারাবাহিকভাবে, বিশেষ করে 90 পরবর্তী যে গণতান্ত্রিক প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণ ঘটেছিল, পার্লামেন্টারি ডেমোক্রেসি রিএস্টাবলিশ হয়েছিল, তারপর থেকে বাংলাদেশে আরো বেশি মানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণের দিকে গেছে। তার অর্থ এই নয়, আমি কিন্তু বলছি না এর আগে দুর্নীতি ছিল না, ছিল, কিন্তু এই যে ওই মেয়াদে যেটা আমরা দেখেছি তখন থেকে 90 পরবর্তী সময়ে দুইটি বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের জোটের মধ্যে এক ধরনের মানে জিরো সাম পলিটিক্সের একটা যুদ্ধ চলেছে। ঠিক আছে, এই যুদ্ধে একে অপরের পক্ষের মধ্যে প্রতিযোগিতা করেছে কে কত বেশি ক্ষমতার অপব্যবহারের সুযোগটা পাবে। ক্ষমতার থাকতে হবে, ক্ষমতার বাইরে যাওয়া যাবে না। এইটা ছিল আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এইটা করতে গিয়ে এই প্রতিযোগিতায় অন্যতম উপাদানটা ছিল আমি ক্ষমতায় থাকলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাবো, দুর্নীতি করার সুযোগটা পাবো, না থাকলে সেটা পাবো না। কাজে আমার কস্ট অফ বিং আউটসাইড পাওয়ার ইজ ভেরি হাই। কাজে আমার কাছে ক্ষমতার বাইরে থাকাটাকে গ্রহণযোগ্য নয়। কাজেই নির্বাচনকে ম্যানিপুলেট করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। এই যে সংস্কৃতি, এটার মধ্যে আপনি খেয়াল করবেন একটা অন্তর্নিহিত ঐক্যমত্য ছিল কিন্তু দুইটা রাজনৈতিক দলের মধ্যে এবং তাদের জোটের মধ্যে ঐক্যমত্য ছিল, দুর্নীতি করার পক্ষে ঐক্যমত্য ছিল। ঠিক আছে, এবং সেই কারণেই কিন্তু সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জব্দ করা, দলীয়করণ করা, দুই দলের এবং দুই জোটের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটাকে আপনি যার কথা বলছেন, তারা যখন 2008 নির্বাচনে ক্ষমতায় আসলো তখন থেকে শুরু করে এই যে নির্বাচিত একটা সরকার, সেটা হঠাৎ করে না, মানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পরপর 3টা তথাকথিত নির্বাচনের মাধ্যমে এই যে পলিটিক্যাল স্পেসটাকে দখল করার জন্য এবং এটাকে মানে একচ্ছত্র ভুবন তৈরি করার জন্য শুধুমাত্র নির্বাচনকে মানে
ইয়ে করেছে, কি বলেছে, ক্ষতিগ্রস্ত নির্বাচনী মানুষের যে ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেটাই কিন্তু নয়। তার চেয়ে বেশি, তার চেয়ে সমান মানে যে কি বলে ঝুঁকিপূর্ণ জায়গা যেটা সৃষ্টি করা হয়েছে সেটা হলো যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবগুলোকে দলীয়করণের মাধ্যমে এক ধরনের পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে, যাতে করে এই প্রতিষ্ঠানগুলো তাদের যে মৌলিক ভূমিকা সেটা পালনে ব্যর্থতার মাধ্যমে মূলত সুযোগটা তৈরি করে যায় কর্তৃত্ববাদ বিকাশের। এই এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে। তার মানে এই নয় যে এর আগে এই সংস্কৃতিটা ছিল না। এই যে আমি কিন্তু প্রতিযোগিতার কথা বলেছি, এবং প্রতিযোগিতা এমন ভাবে গেছে মানে উভয় পক্ষই, যে একটা পর্যায়ে যখন সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হলো তখনই আমি সেটাকে কর্তৃত্ববাদ বলেছি। ঠিক আছে, কাজেই আপনার প্রশ্নের জবাবটা আমি আশা করি আপনি পেয়েছেন। আমার মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের, এবং সেটা প্রমাণ কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে পেয়েছি। 5 আগস্ট বিকেলবেলা থেকেই কিন্তু বাংলাদেশে যেই আমি যেটা শুরুতে বললাম যে দুর্নীতির মানে উপাদানকে দুর্নীতির করার সুযোগকে কেন্দ্র করে যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছিল সেটার পতন ঘটলো, এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ হলো আত্মত্যাগের ভিতরে মাধ্যমে কর্তৃত্ববাদের পতন ঘটলো। সেই 5 তারিখ বিকেলবেলা থেকেই কিন্তু আপনার সারা দেশেই মোটামুটি ভাবে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি, এবং বিশেষ করে মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু ঠিকই অব্যাহত থেকেছে, এখনো পর্যন্ত আছে। কাজেই এই সংস্কৃতি, যেটা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা যে বাংলাদেশের 10 মাসে চট করে উবে যাবে সেই আশাটা করাটা মুশকিল বলে আমি মনে করছি। আমি সেটা থেকে আপনাকে সেটাই বলছি। তো সেই ক্ষেত্রে কি ধরেন আগের ধরেন আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, এই গত 53 বছর তো মূলত এই দুটি দলই শাসন করেছে, আর সেনাবাহিনীর শাসন নয় দূরেই রাখলাম। তো আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের সরকার তারা দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে? এটা এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে গবেষণা ঠিক সেইভাবে এখন পর্যন্ত করা হয়নি। আপনি ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার ট্যাক্স মওকুফ করেছেন, তিনি কোন রকম ট্রায়াল ছাড়া তার মামলা থেকে খালাস পেয়েছেন, রাইট? তিনি একটার পর একটা তার কি বুঝলাম না, কি 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 হয়েছে? তিনি ডক্টর ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এখন, যদি আমরা ধরি মানে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের পদের বাইরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন সর্বোচ্চ ব্যক্তি। তিনি ধরেন আপনি বলছিলেন যে গবেষণা করতে হবে, হ্যাঁ, তো আমরা খুব সোজা সাপটা যেটি আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ট্যাক্স মওকুফ করেছেন, তিনি মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন, তিনি অনেকগুলো প্রতিষ্ঠান নিজের নামে বা নিজের প্রতিষ্ঠানের নামে আপনাকে আমি যেভাবে চিনেছি, আপনি বলেছেন 3 বার টিআইবির পুরস্কার পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিকতা, কিন্তু এখনকার ন্যারেটিভটা কিন্তু তার সাথে যায় না। আপনি যেভাবে বলছেন, আপনি যে দৃষ্টান্তগুলো দিচ্ছেন সেগুলোকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই মামলা থেকে তিনি খালাস নিয়েছেন এই কথাটা, এই ন্যারেটিভটা ঠিক কিনা আমি জানি না। এইগুলো একটা আদালতের প্রক্রিয়া, যেভাবেই হোক সেটা হয়েছে, আমি কিন্তু তার পক্ষে বিপক্ষে বলছি না। এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা থাকতেই পারে। শুধু আপনি যেটা বলছেন সেটা নয়, এর বাইরেও হয়তো অনেক কিছু প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটেছে। ব্যক্তি ইউনূস পাশাপাশি তার সরকারের মেয়াদে অনেক 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 বিষয় নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গবেষণা নির্ভর তথ্য না থাকলেও যে গণমাধ্যমে প্রকাশিত এবং অন্যভাবে ইতিমধ্যে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে যেটা বলা যায় সেটা হচ্ছে যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা সরকার পরিচালিত হচ্ছে সেটা বলা যাবে না। কারণ হচ্ছে যে আমার যে মূল জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যে আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আমলাতন্ত্র এবং তার সাথে রাজনৈতিক প্রেক্ষিত, এই সবকিছুকে কেন্দ্র করে যে দুর্নীতি সহায়ক পরিবেশ, মানে একটা প্রাতিষ্ঠানিকতা সৃষ্টি হয়েছে, সেটি আমরা যদি আশা করি যে চট করে কয়েক মাসের সরকারের মাধ্যমে সরকার ক্ষমতায় বসে সেটা বলো যে দূর করে ফেলবে, সরিয়ে ফেলবে, সেটা কিন্তু সময়। আমি আপনাকে একটি দৃষ্টান্ত দেই। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কার কথাটাই বলছি আমি আপনাকে, সংস্কারের একটা দৃষ্টান্ত আপনাকে দেই। সেটা হচ্ছে যে আমাদের না আমি ভালো দৃষ্টান্ত দিতে চাচ্ছি না।
মানে সরকারের পক্ষে না। না, it's আমি fine. আমি বলি, আমি ধরেন দীর্ঘদিন আমি ধরে চলা দুর্নীতি আপনি 10 মাসে অবশ্যই নিরসন করতে পারবেন না। এটি যে কোনো বোকাও বুঝতে পারে। রাইট? কিন্তু এট লিস্ট সর্বোচ্চ পর্যায় থেকে আমার যে ন্যাক আছে, আমি যে সত্যি একদম রিলিজিয়াসলি আমি চেষ্টা করছি যে দুর্নীতি মুক্ত হোক, সেটি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদেরকে মধ্যে যদি প্র্যাকটিসটা আমরা দেখতাম, তাহলে আমরা অন্তত আশ্বস্ত হতে পারতাম যে তৃণমূলে বা অন্যান্য ধরেন এই উপদেষ্টার বাবা কিভাবে দুর্নীতি করছে সেগুলি হয়তো আমরা এখনই নির্মূল করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট শীর্ষ পর্যায়ে যে কজন আছেন তারা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারতেন তাহলে মানুষ এটি বিশ্বাস করতে পারতো, নয় কি? না, নিশ্চয়ই। তবে দুর্নীতি মুক্ত কেউই থাকতে পারেন না, এটাও কিন্তু আমি বলতে পারবো না। আর দুর্নীতি কেউ ব্যক্তি হিসাবে কারো দুর্নীতির অনুসন্ধান তদন্ত তো আমরা করি না, করিনি। কাজে সেই বিষয়ে আপনি তো আমাকে আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিই কি অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে, পরবর্তীতে সংশোধন করেছে। আমি বলছি আপনাকে একটি সিম্পল দৃষ্টান্ত। আপনি জানেন, যেহেতু এই বিষয়টি নিয়ে আপনারও কাজের কিছুটা হলেও সংশ্লিষ্টতা আছে, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কালো টাকা বৈধতা দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হয়। ঠিক আছে, প্রতি বছর বাজেট করা হয়। আমরা দীর্ঘদিন যাবৎ চেয়ে আসছি এটা বাতিল করতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে আমাদের কথা শুনে নাই। বাজেটে কালো টাকা বৈধতার সুযোগটা রেখেছিল। আমরা আবার জোরালোভাবে প্রস্তাব করেছি। আমি এই জন্য বলছি যে আসলে সত্যিকার অর্থেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, এমনকি দুর্নীতি বিরোধী অঙ্গীকার নিয়ে ক্ষমতায় বসলেই একটা সরকার দুর্নীতি মুক্ত সরকার হয়ে যাবে, সেটার কিন্তু দৃষ্টান্ত আমরা পেলাম না। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে, আমাদের নাগরিক সমাজের চাপের মুখে, বিশেষ করে টিআইবির চাপের মুখে কিন্তু তারা শেষ পর্যন্ত এটা থেকে গতকাল যে সিদ্ধান্তটা মানে বাজেটটা অনুমোদন কি বলে যে অর্ডিন্যান্স হিসেবে পাশ হয়েছে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত ওই কালো টাকা বৈধতার সুযোগটা রহিত করা হয়েছে। তারপর আমি বলবো যে এটা কিন্তু সমাধান হয়ে গেছে সেটা না, তার কারণ হচ্ছে আর এর ফাঁক ফোকরে কিন্তু আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু এই সুযোগগুলো এখনো নেওয়ার সম্ভাবনা থেকে গেছে। কাজেই আমার মূল কথাটা হলো যে একটা যেখানে দুর্নীতি মোটামুটি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবারের সূচকের প্রকাশের সময় বাংলাদেশকে এমন শ্রেণীভুক্ত করেছে যেটাকে বলা হচ্ছে যে আমরা দুর্নীতি আমাদেরকে জব্দ করে ফেলেছে, এরকম একটা অবস্থার মধ্যে। কাজেই এই অবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই যে সার্বিকভাবে রাষ্ট্রীয় সংস্কারে যে এজেন্ডার কথা আমরা বলছি, তার পাশাপাশি তাকে কেন্দ্র করে, সেগুলোকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে দুদক সংস্কার এবং দুদকের সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো সংস্কারটা কতটুকু অপরিহার্য, তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি, ডক্টর ইফতেখারুজ্জামান, আপনি আমাকে বলছিলেন যে আমি 3 বার পুরস্কার নিয়েছি আপনার টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতায়। আমার প্রশ্নে আপনি সেটি পাচ্ছেন আমি না। বলিনি, আপনার কথাটাকেই আমি রিপিট করেছি। আপনি আমাকে হ্যাঁ, না মানে আপনার উপলব্ধিটা হচ্ছে আমার প্রশ্নে আপনি সেটা উপস্থিত, মানে সেটার সত্যতা পাচ্ছেন না। ঠিক এমনি ভাবে আমি যদি বলি যে ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে যেভাবে করে আমি চিনি, একটা প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘদিন ধরে রেখেছেন এবং বাংলাদেশ যাতে করে দুর্নীতি মুক্ত হয় সেই জন্য প্রতিনিয়ত তাকে জবাবদিহিতার মধ্যে রাখার চেষ্টা করেছেন। সেগুলি সরকার, সে যে সরকারই থাকুক, তারা শুনুক বা না শুনুক, আপনার যে ইডিওলজি, আপনার যে ডেডিকেশন, এতে কোনো ঘাটতি কোনোদিন দেখিনি। কিন্তু আজকে যখন আপনি প্রধান উপদেষ্টা, কেমন করে তিনি যখন একটা সফরে যান, এত কোটি টাকা ব্যয় করতে পারেন, এত দামের হোটেলে থাকতে পারেন, সেই অবজারভেশন গুলো, সেই মানে রিপোর্ট গুলো আপনারা দেন না। কেমন করে সুইচ ব্যাংকে গত 10 মাসে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ 33% বাড়ে, সেটার হিসাব যখন আপনারা চান না, তখন মনে প্রশ্ন আসে না সংকটটি কোথায়? দুর্নীতি কি মানে যারা দুর্নীতি নজরদারি করে তাদের মধ্যেও প্রসারিত হলো? না, শুনেন, আপনি যেটা আপনার প্রথম পয়েন্টটা যেটা বলেন, অধ্যাপক ইউনূস এবং তার ডেলিগেশন লন্ডনে গিয়ে কোন হোটেলে থেকেছে, কত টাকা ব্যয় করেছে, সেটা সম্পর্কে আপনার গণমাধ্যমে একজন কর্মী হিসেবে আপনার কাছে কিছু তথ্য থাকতে পারে, কিন্তু আমার কাছে তো সেই তথ্য নেই। তার উপর সেটা না থাকলে আমি কিসের উপর ভিত্তি করে আমি কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে, আমার তো কতগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আছে। আই নিড ফ্যাক্টস এন্ড ডাটা, তার উপর ভিত্তি করে আমি কথা বলবো। সেকেন্ডলি, আপনি যে সুইস ব্যাংকের কথা বলেন, আমি সুইস ব্যাংকের বিষয়ে প্রতিবাদ করার তো বিষয় না। সুইস ব্যাংকের সম্পর্কে আমরা ইতিমধ্যে যে মন্তব্যটা করেছি আপনাকে বলি। আপনি যেহেতু বলছেন যে গত 1 বছরে 33% বেড়ে গেছে, সেটা
অবশ্যই এটা বেড়েছে এবং এটা উদ্বেগের তা বিষয় আওয়ামী লীগ নিশ্চয়ই। দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী না না, লীগ শুনেন, টাকা আপনি পাচার করেছে। এই বলতে টাকাগুলো দিবেন কারা আমাকে, পাচার করলো? আমাকে বলতে দিবেন আপনি, জি শুনেন। জি জি এখন জি এই যে যাদের টাকা, আপনি যাদের টাকার কথা বলছেন, এই সুইস ব্যাংকে এখন জমা হয়েছে, আপনার কিন্তু খেয়াল করতে হবে সুইস ব্যাংক যে তথ্যটা দিয়েছে সেই তথ্যের শতভাগ দুর্নীতি বা পাচারকৃত অর্থ সেটা বলার কোনো সুযোগ নেই। এটার একটা বড় অংশ পাচারকৃত হওয়ার সম্ভাবনা খুবই প্রকট, সেটা অবশ্যই। কিন্তু একটা বাকি অংশ কিন্তু অনেক আপনার মতো নাগরিক যারা বিদেশে কর্মরত আছেন তাদের অর্থ অনেকেই নিরাপদ মনে করে সুইস ব্যাংকে রাখে। এছাড়া দেশের মধ্যে থেকেই যে আমাদের এবং যে অর্থের কথা বলা হয়েছে সুইস ব্যাংকে এবং যেটা প্রতি বছর বলা হয়, সেখানে কিন্তু ব্যক্তি তথ্য না, ব্যাংকিং সিস্টেমের তথ্য যায়। অর্থাৎ আমাদের দেশের সাথে ইন্টারন্যাশনাল ব্যাংকিং বিজনেসের যে ট্রানজেকশন গুলো হয় সেগুলো সুইস ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয় অনেক ক্ষেত্রে। সেই লেনদেনের অর্থ কিন্তু এখানে আছে, কাজে আমাদেরকে একটু না বুঝে চট করে কনক্লুশন আসাটা খুব কঠিন। তারপর আমি কিন্তু যেটা বলছি আপনাকে, প্লিজ লেট মি ফিনিশ। তারপর কথাটা হচ্ছে যেই যারা অর্থ আমি ইতিমধ্যে বলেছি এর মধ্যে একটা সিংহভাগ অবৈধ হতে পারে, ওই ইলিসিট ট্রান্সফার অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেক্ষেত্রে কেন বেড়েছে আপনাকে মনে রাখতে হবে এই কোন সময়টা, সেটা হচ্ছে যে 2024 পুরো সময়টা কিন্তু অত্যন্ত উত্তাল একটা সময় ছিল বাংলাদেশে, ঠিক আছে, পুরো বছরটা। যার ফলে যাদের কাছে অর্থ আছে তারা অবশ্যই যৌক্তিকভাবে তাদের বিবেচনায়, আমি আমাদের বিবেচনায় বলছি না, তাদের বিবেচনায় যেটা সবসময় হয়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যখন থাকে তখন যেখানে অর্থ রাখা নিরাপদ মনে করে সেখানে তারা অর্থ প্রেরণ করে। এই ঘটনাটা এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে বলছি না। আমি যেটা বলছি এটার একটা বড় অংশ অবশ্যই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে এবং বাকিটা বৈধ লেনদেনের মাধ্যমে হয়ে থাকতে পারে। কাজে যে বিষয়টা এখানে এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে পুরো যে কর্তৃত্ববাদের মেয়াদ এবং তার আগের মেয়াদ থেকে শুরু করে দীর্ঘদিন যাবত আমরা যে জিনিস চেয়ে আসছি এইগুলোকে প্রতিরোধ করার জন্য, সেটা কিন্তু কোনো সরকারই করে নাই, বর্তমান সরকার এখন পর্যন্ত করে নাই। সেটা হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলে যেটা আছে, যেটার অংশীদার যদি বাংলাদেশ হতে পারতো তাহলে কিন্তু এই যে আপনি প্রশ্নটা তুলেছেন কার কত টাকা কয় তারিখে কয়টার সময় কি প্রক্রিয়া সেখানে গেছে, সেই জিনিসটা কিন্তু আমার কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানতে পারতো। এই সুযোগগুলো নেয় নাই বাংলাদেশে, বিকজ এগুলার সুযোগ না থাকলে যারা সুবিধাটা পায় তারাই কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত। এইটা হচ্ছে মূল সমস্যা। এই বিষয়গুলি তো আমরা তুলে ধরার চেষ্টা করি। রাইট। এখানে একজন একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা আপনার জন্য তুলে ধরতে চাই। শহীদুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে বিগত সরকার প্রতি বছরের $16 বিলিয়ন পাচার করেছে। এই 11 মাসে আমাদের রিজার্ভ তাহলে কেন বাড়লো না? তাহলে কি বর্তমান উপদেষ্টারা বাংলাদেশের অর্থ পাচার করছে? মানে আর $11 বিলিয়ন যদি পাচার করে থাকে তাহলে কাজ যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো কি দিয়ে হয়েছে? বাংলাদেশের আগে $11 বিলিয়ন, এটা তো কোনো কথা হলো না। তারপরে আমরা উন্নয়ন কর্মকাণ্ডের নামে যা ঘটতে দেখছি সেটা তো আমাদের মানে আপাতমস্তক ঋণের মাধ্যমে ঘটেছে, সেটা তো ভুললে চলবে না। কিন্তু মূল বিষয়টা এটা তো অস্বীকার করার উপায় নাই যে আমাদের দেশ থেকে গড়ে, এবং সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সম্পূর্ণ মানে নির্ভরযোগ্য তথ্য এবং এটা কিন্তু খুব কনজারভেটিভ এস্টিমেট। আমি রিপিট করছি, আপনি এর আগে অর্থ পাচার হয় না সেটা কিন্তু বলতে পারবে না কেউ। গত 15 বছরের আগে, এই 15 বছরের অর্থ পাচারের সমস্যাটা শুধুমাত্র এই গত 15 বছরে, এটা কিন্তু কেউ, আমি অন্তত বলছি না। এবং তার দৃষ্টান্ত তো পুরো দেশবাসী জানে, আপনার শ্রোতারা জানে। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত এসছে এই একটা মাত্র দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে যে বিএনপি সরকারের সময় পাচারকৃত অর্থ। এটা তো সবাই জানে। কাজে পাচার করার বিষয়টা কিন্তু আওয়ামী লীগের মনোপলি বা বিএনপির মনোপলি, এই কথাটা কিন্তু আমি বলছি না অন্তত, ঠিক আছে। এবং সেই ডায়নামিক্সটার মধ্যে উভয় দলের মধ্যে কিন্তু এক ধরনের অন্য সকল ইস্যুতে ঐক্যমত না থাকলেও এই বিষয়ে এক ঐক্যমত আছে যে আমরা ক্ষমতায় থাকলে ক্ষমতা অপব্যবহার করবো, দুর্নীতি করবো। এই ঐক্যমতটা আছে কিন্তু। জি জি, বুঝতে পেরেছি। তো এখন যখন নতুন স্বপ্ন নিয়ে এনসিপি আসলো, নতুন রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ, মানে দুর্নীতির অভিযোগ পাচ্ছি, তাই না? তো তাহলে তো এই দুর্নীতি নিয়ে আমাদের চলতে হবে নাকি? দুর্নীতি নিয়ে চলতে হবে, ঠিক। আপনার কথাটা ঠিক। প্রশ্নের দুইটা দিক। তাদের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে বেশ ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং একাধিক ক্ষেত্রে আমরা
প্রাতিষ্ঠানিকভাবে সেটার প্রতিবাদও করেছে জোরালো ভাবে। যেমন তারা যখন সম্মেলন করেছিল তখন গাড়ি রিকুইজিশন দিয়ে নিয়ে এসেছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছে, তাদের অর্থ সম্পর্কে প্রকাশ করা দাবি জানিয়েছে ইত্যাদি বিষয়। সেগুলো আছে, আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত আছে। কিন্তু ওদের কাছ থেকে দেশবাসী, আমি ব্যক্তিগতভাবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যেটা প্রত্যাশা করেছিলাম, সেখানে অবশ্যই প্রত্যাশা পূরণ হয়ে বরং তারা অনেকেই আমাদেরকে হতাশ করেছে নিঃসন্দেহে। কিন্তু তারা যেটা করেছে, আপনাকে খেয়াল করতে হবে, তারা যেটা করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, তারা এস্টাবলিশড রোল মডেলটাকে ফলো করেছে। তারা দেখেছে রাজনৈতিক করতে গেলে এটা করতে হয়। এই যে আমি যে একটু আগে বললাম যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এটা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের রোল মডেলটা তারা অনুসরণ করে শুধুমাত্র কি বলবো যে বিভিন্ন ধরনের অনিয়মে জড়িয়ে পড়েছে তাই নয়, এই যে বিভিন্ন ধরনের বাণিজ্যও জড়িয়ে পড়েছে। ওই যে কি বলে যে গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদির মধ্যেও তারা যুক্ত আছে বলেই অভিযোগ আছে। যেরকম অভিযোগ আছে আমার মূল মেইন স্ট্রিম বা পুরনো রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো সম্পর্কেও যেরকম অভিযোগ রয়েছে। কাজে এটা হচ্ছে যে মূলত বিষয়টা পুরো একটা প্রাতিষ্ঠানিকতা যে লাভ করেছে সেটারই দৃষ্টান্ত। এবং আমাদের যে বলো যে ডিসঅ্যাপয়েন্টিং যে জায়গাটা হচ্ছে যে আমাদের আশা ছিল যে এই দলটি আন্দোলনের ভিতর থেকে সৃষ্ট, তারা অবশ্যই নতুন ধারার মধ্যে ঢুকবে। আমি যতটুকু শুনেছি এখন সাম্প্রতিককালে তারা সেদিকে চেষ্টা করছে, সেদিকে যাবে। আমরা সময়ই বলতে পারবো কতটুকু তারা সফল হবে, এবং এটার জাজমেন্টটা টাইম উইল অনলি টেল। জি, এমনিতে ধরেন গত মানে কি এটাকে কি বলবো যে মানে আপনারা একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে সভাপতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ক্ষেত্রে বলছিলেন যে 15 বছরে 15-16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। মানে এই কথাগুলি আসলে এক ধরনের দুর্নীতির ধারণা, রাইট? মানে না না, এটা দুর্নীতির ধারণা। যে হিসাবটাই যে অর্থ পাচারের যে তথ্যটা দেয়া হয়েছে, আমরা যেটা 12 থেকে 15 বিলিয়ন ডলার বছরে বলেছিলাম, এবং যেটা শ্বেতপত্র কমিটি সেটাকে 16 বিলিয়ন ডলার বছরে বলে, এবং বলছে 234 বিলিয়ন ডলার ইন লাস্ট 15 ইয়ার্স যেটা বলেছেন, এটা কিন্তু ধারণা প্রসূত নয়। এগুলো কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, সুনির্দিষ্ট অত্যন্ত কনজারভেটিভ হিসাবের উপর ভিত্তি করে এটা প্রণীত। সেটা যেমন সে ধারণা বলতে আমি মিন করছি ধরেন দুর্নীতির ধারণা। আপনারাই আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, দুর্নীতি আর দুর্নীতির ধারণা সূচক দুটার মধ্যে একটা পার্থক্য আছে, তাই না? সো এই যেই 16 বিলিয়ন ডলার, আপনাকে আমি ইন্টারাপ্ট করতে হচ্ছে। আপনি কিন্তু এই দুর্নীতি যে তথ্য নিয়ে, এই যে অর্থ পাচারের তথ্যটা বলছেন, এবং যে দুর্নীতি নিয়ে আমরা আলাপ করছি, তার সাথে দুর্নীতি ধারণা সূচকের কিন্তু আপনার তফাৎ আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? জি, অবশ্যই তফাৎ তো আছেই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন এই শ্বেতপত্র প্রকাশ কমিটি তারা তো কোনো প্রমাণপত্র দেয় নাই, তারা তো একটা ফিগার দিয়েছে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে, কিন্তু কিভাবে প্রমাণ দেয়নি, কিন্তু কিভাবে সেটা এস্টিমেট করছে তার কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতি সেখানে প্রতিবেদনে উল্লেখ করা আছে, আপনি সেটা দেখে নেবেন। আমি শ্বেতপত্র কমিটির সাথে জড়িত ছিলাম না, আমি তাদেরকে ডিফেন্ড করছি না, তাদের পক্ষে বলছি না। আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি। তারা কতগুলো পদ্ধতি অনুসরণ করে যে প্রাক্কলনটা করেছে তার উপর ভিত্তি করে সেটা বড় সংখ্যাটা তারা বলেছে, ঠিক আছে? তো ধরেন গত মানে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব চেয়েছিলেন, কোনো হিসাব পেয়েছেন? হিসাব আমরা পাইনি। সেটা কয়েকদিন আগেও আমরা আরেকবার প্রতিবাদ করেছি, আহ্বান জানিয়েছি তারা প্রকাশ করা উচিত। এবং আমরা সেটা বলেছি যে তারা যে সুযোগটা ছিল একটা দৃষ্টান্ত স্থাপন করা, সেটা যেরকম নিতে ফেল করেছে, অন দ্য আদার হ্যান্ড তারা একটা সেম টাইম তারা নিজেদেরকে এম্বারাস করেছে, আমরা সেটা বলেছি। শুধু প্রফেসর ইউনূসের ব্যক্তিগতভাবে তার হিসাব ছাড়া আর একজন উপদেষ্টা, বোধহয় সম্ভবত আমি মনে করতে পারছি আরেকজন উপদেষ্টা তথ্য প্রকাশিত হয়েছে, বাকিরা বলে যাচ্ছেন যে তারা জমা দিয়েছেন কিন্তু প্রকাশ হয়নি, শীঘ্র প্রকাশ করবেন। দ্যাটস নট এ গুড রেসপন্স ফ্রম মি। আমার জন্য এটা ভালো রেসপন্স না, এটা তাদের প্রকাশ করা উচিত ছিল অবশ্যই। এবং তাদের মধ্যে থেকে ইতিমধ্যে আপনি জানেন যে তাদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এই ঘটনাগুলো ঘটছে, যেটিও প্রত্যাশিত ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব প্রসূত সিদ্ধান্ত হয়েছে, কিছু কিছু নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে ব্যাপক। আমলাতন্ত্রে যে নিয়োগ নিয়ে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে সেগুলো অভূতপূর্ব অনেক দিক থেকে, এগুলো বলতে হবে, এগুলো সবাই জানে। কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা যেত, কিন্তু যেটা সম্ভব হয়নি সেটা
হচ্ছে যে মানে মূলত এই যে ক্ষমতায়, এই যে দীর্ঘদিন আমি ক্ষমতার বাইরে ছিলাম, আমাকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে, আমি এখন ক্ষমতায় এসে গেছি বা এসে যাব, এই এবং তার মাধ্যমে আমি ক্ষমতাটাকে ব্যবহার করার সুযোগটা পাবো, এই সংস্কৃতি তো আমাদের দেশে প্রতিষ্ঠিত এখন আছে। রাইট। এবং এই সংস্কৃতির কারণে যে একটা মব সংস্কৃতি তৈরি হয়েছে নতুন বাংলাদেশে, এটা তো আগে ছিল না। মানে আপনার কি মনে হয় যে এই সরকার বা 5ই আগস্টের পরে একটি মাত্র অর্জন আছে, আমাদের নতুন একটা কিছু আছে, সেই নতুনত্বটা কি? সেই নতুনত্বটা হচ্ছে মব সংস্কৃতি, এর বাইরে নতুন কিছু কি আছে? এটা আপনি সেটার করে বলছেন, এটা নতুনত্ব একটা অর্জন বললেন আপনি, এটাকে এটা না, আপনি এর বাইরে আপনি নতুন কিছু দেখেন কিনা আপনি বলেন তো। এই জিনিসটা প্রথম হয়েছে বাংলাদেশে, এই প্রথম হয়েছে 5ই আগস্টের পরে মব সংস্কৃতি আমি মানে দেখি প্রথম। এর বাইরে আমি নতুন না কিছু দেখি না। আপনি যদি দেখেন না প্লিজ আমাকে না, সমৃদ্ধ আপনি করেন। আবার সাংবাদিক হিসাবে একেবারে প্রথম, এর আগে এটা ছিল না সেটা বলবো না, সেটা বলা যাবে না। মানুষ মানুষ পথে ঘাটে মানুষকে ঢালাওভাবে প্রতিদিনই এরকম নির্বিচারে গত হত্যা 10 করেছে, মাসে মানে এটা না, কিন্তু 172 আপনি জনকে পিটিয়ে আমাকে হত্যা করা ফিনিশ হয়েছে। করতে দিবেন তো, আপনি আমাকে ফিনিশ করতে না দিলে তো আমার কথা বলা, তাহলে আমাকে সময় দ্রুত প্রশ্ন না চলে করে যাচ্ছে, লাভ পরে নাই, বলবেন আমার তো তাই না? সময় শেষ। আমি কিন্তু আমি কিন্তু বলি নাই যে আপনি যেটা মব চক্র বলছেন, মবতন্ত্র বলছেন, সেটা বাংলাদেশে নেই সেটা আমি বলছি না। এটা এটা ঘটে গেছে, ঘটছে প্রতিনিয়ত। গতকালও যেটা হয়েছে, একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এগুলো কিন্তু মবতন্ত্র, অবশ্যই অস্বীকার। কিন্তু বাংলাদেশের মানুষ পথে ঘাটে আইনকে নিজের হাতে তুলে নিয়ে মানুষকে হত্যা করে নাই, মানুষকে নির্বিচারে অপদস্থ করে নাই, এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু নতুন একটা বাংলাদেশে, পুরোপুরি নতুন সেটা বলা যাবে না। আপনাকে যেটা এগুলো বিচ্ছিন্ন অ্যানালিটিক্যালি ঘটনা, চিন্তা আর করতে এটা হবে, প্রতিনিয়ত ঘটনা। একজন প্রফেশনাল সাংবাদিক হিসাবে আপনাকে যেটা অ্যানালিটিক্যালি চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে 5 আগস্টে, যে আগস্ট মানে জুলাই অভ্যুত্থানের ফলে কিছু মানুষ, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সরাসরিভাবে, পরোক্ষভাবে অথবা অনুপ্রবেশকারী হিসেবে, তাদের একাংশের মধ্যে যেটা হয়েছে, অতি ক্ষমতায়ন হয়েছে। তারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছে। আমি এটা চাই, আমি এটা অর্জন করব, আমি এটা আজকেই করব, এখনই করব, আমাকে দিতেই হবে, এই সংস্কৃতি হয়েছে। এটি একেবারে বাংলাদেশের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম, এটা কিন্তু বলা যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এই ধরনের বিশাল ধরনের পরিবর্তন হয়েছে, আর এটা ঘটেছে, এই ধরনের ঘটনা যে অতীতে ঘটেছে, এখনো ঘটছে পৃথিবীর। কাজে এই জিনিসটাকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু এটা যে ঘটেছে, এবং এই যে অতি ক্ষমতায়ন, সেই অতি ক্ষমতায়নেরই নমুনা হচ্ছে এটা। যে কারণে শুধু আপনি যেই মততন্ত্রের কথা বলছেন, এই মততন্ত্র কিন্তু আমার একেবারে আমলাতন্ত্রের কেন্দ্রস্থলে পর্যন্ত আছে, পথে ঘাটা তো রয়েছেই। কাজে এই বিষয়টাকে কিন্তু মানে অবশ্যই একটা অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। আপনি যেদিকে যাওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু সম্ভব নয় বলে আমি মনে করি আর কি। ঠিক আছে, কিন্তু দেখেন, পলিটিসাইজ করা কোনো কিছু তো রাজনীতির বাইরে নয়। আমরা যদি দেখি সার্জিস আলম, হাসনাত, এরাই তো এই মপতন্ত্র শুরু করেছে। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কোনো ব্যক্তি সম্পর্কে আমি মন্তব্য করতে পারবো না। আপনার কাছে থাকতে পারে, আপনি সেটা নিয়ে কথা বলেন। আমি ব্যক্তি নিয়ে আমার আপনি জানেন যে আমরা বলছি না। ধরেন এনসিপি, এই যে মাত্র কদিন আগে আমি দেখলাম যে পুলিশ একজনকে আটক করেছে ধানমন্ডি থানায়, এই সার্জিস আলম গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। আমি জানি না সেই না, এটা আমি তার পক্ষে বা বিপক্ষে, যদি সার্জিস আলম হোক আর যেই হোক, রাজুতে আয় মানে না না, এই হোক না, যদি আপনার এই যে তথ্যের উপর ভিত্তি করে আপনি অভিযোগটা তুলছেন, সেটা যদি সঠিক হয়ে থাকে, সার্জিস হোক আর যেই হোক, তাকে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত অবশ্যই। সেটা আমরা মনে করি এটা অপরাধ, এটা কেউ করতে পারেন না। রাজনীতির নামেই হোক, অন্য যেভাবে আন্দোলনে বিজয়ী শক্তি হিসাবেই হোক, যেভাবেই হোক না কেন, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এটাকে আমাদের প্রতিবাদ করতে হবে। এটা আপনি করবেন, আমি করব, দেশবাসী করবে। দেখেন, কালকে যেভাবে করে সাবেক সিইসি কে হেনস্থা করা হয়েছে, মানে এটা তো ওই যে দুর্নীতির ধারণার সূচক, এটা তো একটা সেই সূচকের মতোই, যে অন্যদের উপর একটা মানসিক চাপ তৈরি করা, যে আমার পরিণতিও এরকম হইতে পারে, রাইট? ডেফিনেটলি এটা তো এটা কোনো আমি যেটা বলছি, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। তো এটার সাথে আপনি দুর্নীতির ধারণার সূচকের মানে লিঙ্ক করার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। এখানে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে, আমি আপনাকে বলি, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু শুনতে হবে। একটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে,
যে যারা এই নির্বাচনগুলোতে কর্তৃত্ববাদের মেয়াদে নির্বাচনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যথাযথ তদন্ত সাপেক্ষে। এই বিষয়টাকে ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে একটা কমিটি গঠন করে একটা এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার পরবর্তীতে একটা রাজনৈতিক দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটা মামলা করলো, এবং মামলা করার প্রেক্ষিতেই সাথেই দেখা গেল পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই এক ধরনের আপনার কথা অনুযায়ী দিস ইজ ফ্যাক্ট একটা মপতন্ত্র ঘটে গেল। এই এই তাকে কি বলো যে বিভিন্নভাবে হয়রানি করে হ্যারাস করে রীতিমতো অপদস্থ করে জুতার মালা ইত্যাদি ইত্যাদি করে, যেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, একটা মানে পুলিশের হাতে হস্তান্তর করলো। শুধু তাই নয়, আপনি মপতন্ত্রের কথা বললেন, মপতন্ত্রটা ঘটেছে কিন্তু একেবারে পুলিশের নজরের সামনে, পুলিশের উপস্থিতিতে। আপনি পুরো সিস্টেমটাকে কিভাবে কোথায় ঠেলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে যে পুরো আমাদের যেই প্রতিষ্ঠানগুলো, যে প্রক্রিয়াগুলো আমাদের এগুলো প্রতিরোধ করার কথা, নিয়ন্ত্রণ করার কথা, সবই কিন্তু ধ্বংস করা হয়েছে। যারই প্রতিফল হচ্ছে যে মপতন্ত্র আজকে সচিবালয়ে ঢুকে সচিবালয়কে বা জাতীয় রাজস্ব বোর্ডকে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে মপতন্ত্র তো বিভিন্নভাবে পরিচালিত মানে চেষ্টা হচ্ছে। ওই প্রিন্সিপালকে বলা হচ্ছে স্বাক্ষর করুন, রেজিগনেশনে স্বাক্ষর করুন, এবং পরবর্তীতে তাকে আবার পুনঃ বহাল করা হচ্ছে লেনদেনের মাধ্যমে। এই ঘটনা ঘটছে, চোখের সামনে ঘটছে, সংবাদে প্রকাশিত হচ্ছে। অত্যন্ত বিব্রতকর, এবং এটা হচ্ছে যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। কিন্তু আমি যেটা বলছি, নট ইন ডিফেন্স অফ দিস, সেটা হচ্ছে যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জঞ্জালের পিছনে যে শক্তি ছিল তারাই তো এটার জন্য দায়ী, কারণ তারা এই পরিবেশটা সৃষ্টি করেছে। এই যে অতি ক্ষমতায় হলো, এর কারণটাই তো কিন্তু হচ্ছিল আমার কর্তৃত্ববাদ পতনের জন্য অতি ক্ষমতায়নের সুযোগটা সৃষ্টি হলো, যার ফলশ্রুতিতে আপনার কি বলে যে গণমাধ্যম প্রতিষ্ঠানের সামনে গরু জবাই হয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে অন্য ধরনের যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো ঘটতে থাকে। এর মূল উপাদানটাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অতি ক্ষমতায়নের একটা যেটা খুবই নেতিবাচক একটা দৃষ্টান্ত, যার ফলে যেটা হতে যাচ্ছে মানে ঝুঁকি যেটা সৃষ্টি হয়েছে, যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে তিনটা মৌলিক অভিষ্টের একটা হচ্ছে যে বিচার, সেই বিচার প্রক্রিয়াটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি, যেটা ঝুঁকিপূর্ণ হচ্ছে। যে বিচার ব্যবস্থা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে মানে কি? আপনি ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে, শত মামলা দেওয়া হচ্ছে। আমি সেটাই বলছি। আপনি আমারটা পয়েন্টটাকে ব্যাখ্যা করছেন। সেটা হচ্ছে যে মূলত ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে, আর মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মামলা হচ্ছে। হ্যাঁ, মানে একই অপরাধের জন্য শত মানুষের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। জি, মানে এই যে মব হচ্ছে, মামলা হচ্ছে ঢালাও ভাবে, এগুলির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী না? এটা তো আমি বলিনি আওয়ামী লীগ সরকার এটার জন্য দায়ী, আমি সেটা বলছি। আপনি বলছেন ধারাবাহিকতা, যেহেতু কর্তৃত্ববাদী সরকার ছিল, ধারাবাহিকতা, হ্যাঁ, যেহেতু কর্তৃত্ববাদী সরকার ছিল, সুতরাং এখন যেই ঢালাও ইমাজিন করেন, আমি কিন্তু কে দায়ী নয় সেটা বলছি না। আমি আপনাকে শুরু থেকে বলছি এই সংস্কৃতিটা কোনো দলের এক মনোপলি ছিল না। এখনো বলছি, এখনো এই সংস্কৃতির কোনো মনোপলি, কিন্তু এই পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে একটা দল তো এটাকে এক্সট্রিমে নিয়ে গেছে, যেটার জন্য তার নিজেকেও মূল্য দিতে হয়েছে এবং জাতিকে মূল্য দিতে হচ্ছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ইমাজিন করেন একটা সিচুয়েশন, ফর এ মোমেন্ট ইমাজিন করেন হাইপোথেটিক্যালি, যে 2008-এর নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ছিল, এটা নিয়েও প্রশ্ন আছে। আমি হ্যাভিং সেড দ্যাট, এটা একটা নির্বাচন হয়েছিল। এই নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার যদি তার গণতন্ত্রের পথে যদি অটল থাকতো, তাহলে কি বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ ঘটতো? পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হতো, তাহলে কি বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ ঘটতো? তাহলে কি চূড়ান্ত পর্যায়ে যেভাবে তৎকালীন সরকারকে পালিয়ে যেতে হলো সেটা কি ঘটতো? তাহলে কি ওটা যদি গণতন্ত্রের পথে গত 15 বছরের সরকার যদি থাকতো, তাহলে যে একদিক থেকে যেরকম কর্তৃত্ববাদের বিকাশটা হতো না, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, সেটাও কিন্তু অন্ততপক্ষে একটা সীমারেখার ভিতরে থাকতো বলে আমরা আশা করতে পারি। সেই জায়গায় সেটা না হয়ে যে পরিবেশটা সৃষ্টি করা হয়েছে, তার ফলেই কিন্তু যেই আন্দোলন করতে হলো ছাত্র জনতাকে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা যেটা দেখলাম যে একদিক থেকে পরিবর্তন আসলো, অন্য দিক থেকে সম্ভাবনা সৃষ্টি হলো, এবং পাশাপাশি যে চ্যালেঞ্জগুলো আসে তার মধ্যেই একটা অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আপনি যেটাকে বলছেন যে মপতন্ত্র। এই মপতন্ত্রতে যে রিয়ালিটি ইন বাংলাদেশ টুডে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এই ধারাবাহিকতাটা আমাদের বুঝতে হবে।
জি, আমি বুঝতে পেরেছি। এখন ধরেন আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল, তারা কর্তৃত্ববাদী ছিল, নির্বাচন দেয়নি, অনেক সমস্যার সৃষ্টি করেছে। এখন এই সরকার পতনের আগে পরে যেভাবে করে পুলিশ হত্যা করা হলো, থানাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, এই সংক্রান্ত প্রতিবেদন আপনাদের আছে কিনা? ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার, আমি জানি আপনারা বেসিক্যালি তথ্য সংগ্রহ করেন, কালেক্ট করেন নিউজ পেপার থেকে, রাইট? পত্রিকাগুলো। জানি ভাই, গণমাধ্যম। আপনি, আমি সরি, আপনাকে এখানে থামাতে হবে। এই পুরানো ন্যারেটিভটা বন্ধ করেন। জি। ১ নম্বর হচ্ছে যে পত্রিকা, আপনি পত্রিকায় কাজ করেছেন, আপনি পত্রিকায় যারা কাজ করেছেন তাদের সহকর্মী। পত্রিকা যদি একটা রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন না হতো, তাহলে কিন্তু আপনি গণমাধ্যমের কোনো স্বাধীনতার জন্য সোচ্চার হতেন না, গণমাধ্যমের কোনো গুরুত্ব থাকতো না। এটা ওয়ান। সেকেন্ডলি হচ্ছে যে আমরা শুধুমাত্র পত্রিকা নির্ভর গবেষণা করি, এই যে ন্যারেটিভটা, এটা রাজনৈতিক দলগুলো করে। আপনি একজন সংবাদকর্মী হয়ে এটা করবেন, এটা কিন্তু আমার কাছে খুব অবাক লাগে। আমরা সুনির্দিষ্ট গবেষণা ছাড়া, গবেষণা নিজস্ব পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মেথোডোলজি অনুসরণ করে আমরা গবেষণা করি, তার উপর ভিত্তি করে আমরা কথা বলি। এই যে এই পত্রিকার ন্যারেটিভটা, আপনারা এটা বন্ধ করেন না, আপনি প্লিজ। আমার হয়তো বলায় ভুল ছিল যে মানে ওইটা একটা মানে পত্রিকাগুলো আপনাদের একটা বড় সোর্স, ওইটা একটা ইনিশিয়াল সোর্স ধরে দেন আপনারা নিজেরা ইন পার্সন ওই জায়গাগুলিতে গিয়ে গবেষণা করেন, তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এটাই ওই এটাই তো জায়গাগুলোতে ফ্যাক্ট। না, ওই জায়গাগুলো পত্রিকা, হ্যাঁ, ঠিক আছে, বলেন আপনি। জি, জি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে যে পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সিস্টেম মানে অভিযোগ হচ্ছে যে সিস্টেম্যাটিক ওয়েতে আমাদের পুলিশ মানে আইনি কাঠামোটাকে ধ্বংস করা হয়েছে এবং এই জন্য পুলিশের ভিতরে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ এই পুলিশের ব্যবস্থার মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য। তো এই খবরগুলো পত্রিকায় কতটুকু প্রকাশিত হয়েছে এবং এই সংক্রান্ত কোনো অবজারভেশন, কোনো তথ্য উপাত্ত, কোনো কিছু আপনারা দিয়েছেন কিনা, এই হত্যার বিচার হওয়া উচিত কিনা পুরো সিস্টেমটাকে রিভাইভ করার জন্য? আপনি এটা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা আমরা করিনি, করতে পারিনি, সেই কারণে আমাদের গবেষণা তথ্য নেই। তবে এই যে ঘটনাগুলো ঘটেছে, পুলিশের উপরে নির্যাতন হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, সেটা সম্পর্কে তথ্য আমাদের 100 ডেজ অফ ইন্টারিম গভর্নমেন্ট একটা রিপোর্ট আছে আমাদের ওয়েবসাইটে, আপনারা সেটা দেখবেন। সেখানে সেটার উল্লেখ আছে এবং সেটা আমরা সেটার কঠোর সমালোচনা করেছি। বাট সেখানে হ্যাভিং যে সেড দ্যাট, ৪১ জন আপনি কিন্তু ৪১ জনের সংখ্যা লেট মি দেওয়া ফিনিশ, হয়েছে কিন্তু না, বলা লেট মি হচ্ছে ফিনিশ, ৪০০। জি। let me finish. Having said that, আপনি যেরকম যেভাবে উদ্বিগ্ন ৫ আগস্টের পরে পুলিশের উপরে যে সহিংসতা হয়েছে সেটা সম্পর্কে, একইভাবে এই একই পুলিশ যে কাজটা ৫ আগস্টের আগে পর্যন্ত করেছিল সেটা সম্পর্কে আপনার কিন্তু সমানভাবে উদ্বিগ্ন হতে হবে। একটা ক্রাইম ক্যানট জাস্টিফাই অ্যানাদার, আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু পুলিশ বাংলাদেশের ইতিহাসে যা করেছে আইন প্রকাশ সার্বিকভাবে, সেটি কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল এবং সেটা একেবারে ভেরিফাইড ডকুমেন্ট আপনার আছে, ইউএন এর রিপোর্টটা আছে, আপনি দেখেন। কাজে এটাকে আমি কিন্তু এটাকে জাস্টিফাই করার জন্য বলছি না, পুলিশের বিরুদ্ধে না, যা না, না, করা না, হচ্ছে না, এটা না, ইফতেখার ভাই জাস্টিফাই দেখেন করার কত জন্য বলছি প্রশ্ন না। যে কথার আপনি মধ্যে কি দিয়ে একটা আসে। একটা আন্দোলনের ইফতেখার ভাই, প্রেক্ষিতে, জি, যারা জি, আপনি যারা আপনি আমি আগে দেখেন, বলি, আপনি বলছেন একটা তথ্য দিয়ে আরেকটা জাস্টিফাই করা যায় না, মানে একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধকে জাস্টিফাই করা যায় না ১০০ বার। কিন্তু আপনি যখন পুলিশ হত্যা হয়েছে, এটা তো সত্য কথা, ঠিক অস্বীকার, আছে? আমি হতে বললাম, এটা তো অস্বীকার ওকে, করতে পারবো না। কিন্তু এর আগে যেই ধরেন পুলিশ যে অপকর্মগুলো করেছে আপনি বলছেন সেগুলো মানে প্রমাণ আছে, কোথায় প্রমাণ আছে? আপনি জাতিসংঘের রেফারেন্স দিচ্ছেন, রাইট? আপনার কাছেই তো জাতিসংঘ আছে। পুলিশের সঙ্গে কথা আপনি বলেনি, যদি একজন আইজিপির সঙ্গে কথা বলেনি। আপনার কাছেই থাকার কথা রে, আপনার কাছেই থাকার কথা। আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে, যদিও দেশের বাইরে, আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়া যদি ফলো করে থাকেন, দেশের মিডিয়া যদি যতটুকুই প্রকাশিত হয়েছে তাতে যদি ফলো করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন পুলিশ কি ধরনের রাইট, আমি সেই প্রেক্ষিতেই বলছি, কিন্তু ওটি তো পত্রিকায় একটা হচ্ছে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। হ্যাঁ। ইত্তেক ভাই, আপনি তো খুব ভালো করেই জানেন একটা হচ্ছে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে গিয়ে জার্নালিস্টিক ইনভেস্টিগেশন বা ঘটনা কোনটা ঘটে তাৎক্ষণিকভাবে আমরা অনেক কিছু জানতে পারি না। যেমন ধরেন উপদেষ্টা কি ডক্টর সাখাওয়াত হোসেন, হ্যাঁ, তিনি বলছিলেন যে 7.62 যে গুলির কথা, রাইট, এটি দিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রিকার খবরেও আমরা দেখতে পাচ্ছি যে স্নাইপার দিয়ে ওই হত্যাকাণ্ড করা হয়েছে। সব পুলিশ নির্যাতিত, পুলিশ তার ক্ষমতার
না, অতিরিক্ত প্রভাব খাটিয়েছে এটা যেমন সত্য, কিন্তু সব হত্যাকাণ্ড পুলিশ করেছে সেই অকাট্য প্রমাণ কি আছে? কোন রকম পুলিশি ইনভেস্টিগেশন জাতিসংঘ কি সেই তদন্ত করেছে? করেনি তো। তাহলে আপনি কেমন করে বলেন অকাট্য ভাবে যে যত হত্যাকাণ্ড এই 716 জন হত্যা হয়েছে আপনি আপনার ওয়ার্ডস আমার মুখে জোর করে চাপিয়ে দিতে পারবেন না। আমি তো বলিনি না। আপনি এটা দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। আপনি এটা করতে পারেন না। আমি যেটা বলেছি যে পুলিশ যে অ্যাবিউজ অফ পাওয়ার করেছে সেটার যথেষ্ট দালিলিক প্রমাণ সহ কিন্তু আপনার জাতিসংঘের রিপোর্টটা পেশ করেছে। আপনি সেটা পড়ে দেখেন, আপনি সেখানে পাবেন। একইভাবে আমি কিন্তু আপনার সাথে অস্বীকার করছি না। আপনি যেটা করছেন, আপনি যেটা আনফরচুনেটলি করছেন, আপনি একটা অপরাধকে তুলে ধরার জন্য আরেকটা অপরাধ সম্পূর্ণ ভুলে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার জার্নালিজম। ঠিক আছে? আপনি ঠিক আছে, আমি অস্বীকার করছি না, আমি কিন্তু দুইটাই ঘটেছে সেটা বলছি, আপনি শুধু একটা ঘটেছে সেটা বলছেন। দিস ইজ নট ফেয়ার। না, আমি দুইটাই বলছি, আমি শুনেন, একটা মানুষের হাত কেটে ফেলা আর একটা মানুষকে গুলি করে হত্যা করা দুইটাই অপরাধ, কিন্তু কোনটা ভয়াবহ? জি, বুঝলাম না। একটা মানুষের হাত কেটে ফেলা আর একটা মানুষকে গুলি করে হত্যা করে ফেলা, তাকে মেরে ফেলা, দুটির মধ্যে দুটিই তো অপরাধ। দুটির একটাও তো অপরাধ নয়, তা তো নয়, রাইট? কোনটি ভয়াবহ অপরাধ? আমাদের আমেরিকাতে আমাদের ডিগ্রি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি, রাইট? অপরাধের মাত্রা আছে। আমি শুনেন, আপনার সাথে আমি এই ডিসকোর্সে যাব না। আমাকে এখানে স্টপ করতে হবে, বিকজ আমি অপরাধ বিশেষজ্ঞ না। ঠিক আছে? আমি কিন্তু রাইটস এর পয়েন্ট অফ ভিউ থেকে আমার কথাগুলো যতটুকু আমি পুলিশের সম্পর্কে যে সহিংসতা হয়েছে সেটা সম্পর্কে মন্তব্য করেছি। আমি অ্যাকচুয়ালি রিপিট করি, দিস ইজ আনএক্সেপ্টেবল যেটা হয়েছে যতটুকু জানা গেছে। একই সাথে কিন্তু আপনি এটাকে এস্টাবলিশ করার জন্য, এটাকে প্রচার করার জন্য আপনার মিডিয়াকে ইউজ করে বলবেন যে এর আগে পুলিশ কোনো অ্যাবিউজ অফ পাওয়ার করে নাই, এটাও কিন্তু ঠিক না। যেটা করেছে সেটা কম অপরাধ, সেটা বলাটা ঠিক না কিন্তু আপনার। দিস ইজ নট ফেয়ার জার্নালিজম। না, ইফতেখার ভাই, আমি অবশ্যই কোনোভাবে জাস্টিফাই করছি না যে আগে পুলিশ অপরাধ করেনি, করেছে, কিন্তু আপনাকে তো মানে সামনের পথগুলি, যেই স্বপ্নের বাংলাদেশের কথা আপনারা বলছেন আমরা দেখি, সেই বাংলাদেশ তৈরি করতে হলে তো প্রত্যেকটা ঘটনাকে অ্যাড্রেস করতে হবে। এখন পর্যন্ত পুলিশ হত্যার বিচার করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এটি কি সঙ্গত? এটি কি ন্যায়সঙ্গত? না, পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। সে যে আমি রিপিট করছি, এনি ভায়োলেন্স ইজ সাবজেক্ট টু অ্যাকাউন্টেবিলিটি। যে কোনো ধরনের অপরাধ থেকে এনি ক্রাইম ইজ সাবজেক্ট টু অ্যাকাউন্টেবিলিটি। সেটা কখন হয়েছে, কোন 5 আগস্টের পরে না আগে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে 3 দিন যে ইন্ডামনিটি দেওয়া হলো সেটার দায় কে নেবে? বুঝলাম না। 3 দিন, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত 3 দিনের ইন্ডামনিটি। আই হ্যাভ নো অ্যান্সার টু দ্যাট। আমি এই পলিটিক্যাল, আপনাকে আগেই বলেছি যে আমি পলিটিক্যাল ডিসকোর্সে যাব না, আমাকে জোর করে এটার মধ্যে চাপাবেন না। পলিটিক্যাল আপনি দেখেন, আমি তো দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলোই বলছি, আমি তো দুর্নীতির বাইরে কিছু বলছি না। আপনি এই যে কাকে আপনি যে প্রশ্ন করছেন এটার সাথে তো আমি দুর্নীতির কোনো সম্পর্ক দেখছি না। দুর্নীতি, আমি যে বিষয়গুলো আপনাকে শুরুতে ডিফাইন করার চেষ্টা করেছি সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে ভালো হতো। আচ্ছা, আমি কিন্তু সেটার মধ্যে থাকার চেষ্টা করছি, কারণ একটি বিষয় আরেকটির সঙ্গে সম্পর্কিত। তো আপনার দুর্নীতি, সুশাসনের সঙ্গে যে পুলিশের গভীর সম্পর্ক, এবং তারা যদি নিজেরাই মানে হত্যাকাণ্ডের শিকার হয়ে বিচার না পায়, তারা কি করে সুশাসনের জন্য কাজ করবে? আপনি শুধু পুলিশ না, যে কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির ন্যায় বিচার পেতে হবে, এটা ফ্যাক্ট। এবং সেটা না হলে সেটার পেছনে যে কারণ, সেখানে যদি দুর্নীতি থাকে তাহলে সেটাকেও দুর্নীতি হিসাবে বিচার করতে হবে একইভাবে। যেমন যে সমস্ত কারণে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে গত 15 বছর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিচার বিভাগের দলীয়করণ, পুলিশের দলীয়করণ, আইন প্রয়োগকারী সংস্থার দলীয়করণ এবং পেশাগত দলীয়পনা সৃষ্টি করা, এই ঘটনা তো অস্বীকার করার উপায় নাই। এবং একইভাবে তারই ধারাবাহিকতায় যদি পুলিশ পেশাগত কি বলে যে দুর্বলতায় সাফার করে, সেটার জন্য তো এই একই ধারাবাহিকতার প্রতিফলন বলে আমি মনে করি। ঠিক আছে না? জি জি জি। এখন ধরেন মানে বিচারকদেরকে পদত্যাগ করানো হয়েছে জোরপূর্বক, এটা কিভাবে দেখেন? বুঝলাম না। বিচারকদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। আমি এই ধরনের প্রশ্নে আমি জবাব দিতে পারবো না। এটা আমার
কোন ওকে, প্রেক্ষিতে ঠিক আছে, কোন আপনার কোন একদম ঘটনা আপনার দুর্নীতি সংক্রান্ত বলি। হ্যাঁ, পাঠ্যপুস্তক প্রকাশনা নিয়ে এনসিপির নেতার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হয়েছে। অতি সম্প্রতি ওই নেতাকে দুদকেও ডাকা হয়েছিল। এ ব্যাপারে পরবর্তীতে আমরা কিছুই জানতে পারলাম না। তাহলে কি 400 কোটি টাকার দুর্নীতি হয়নি, বা ওই নেতাকে দায়মুক্তি দেওয়া হয়েছে? দায়মুক্তি দেওয়া হলে আপনি বলেন যে দায়মুক্তি দেওয়া হয়েছে, আপনার কথার মধ্যেই তো উত্তর আছে এখানে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদি এমন হতো যে তাকে মওকুফ করে দেওয়া হয়েছে, তখন আমরা প্রশ্ন করব, আপনি প্রশ্ন করবেন যে কোন যুক্তিতে মওকুফ করে দেওয়া হলো। আপনি একটা চলমান বিষয় আছে এর মধ্যে, এটা এই প্রশ্নটা করলে তো এটা জবাব সঠিক জবাব, আপনার সঠিক প্রশ্নই হলো না সেটা। আপনার প্রশ্নের মধ্যে তো আমি দেখতেছি আপনার হচ্ছে যে ডেলিভারেট ইন্টেনশনাল প্রশ্ন করছেন। আপনার এজেন্ডাটা খুব পরিষ্কার যে আপনি কর্তৃত্ববাদের সমর্থনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এজেন্ডা নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। আই এম সারপ্রাইজ, একটা মিডিয়া পার্সন হয়ে এরকম একটা বায়াস জায়গা আপনি চলে যাবেন, সেটা আমার কাছে অবাক লাগছে। ইফতেখার ভাই, আমি খুব অবাক হই যে আজকে যখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, বাংলাদেশের ধরেন মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে করে নাজেহাল করা হচ্ছে, যেভাবে করে আইনের শাসন বলতে যে কিছু আছে সেটি কোথাও দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসগুলো আপনারা কেমন করে চোখ বন্ধ করে থাকতে পারেন? আমি তো সেগুলো দেখে বিস্মিত হয়ে যাই। যাদের উপর আমরা ভরসা করি, আপনারাই তো তারা। তো তাদের দিক থেকে সেই রকম কার্যকর কোনো কিছু দেখি না। এই সরকারকে জবাবদিহিতা আনার যে উদ্যোগগুলি প্রয়োজন, 10 মাস হয়ে গেছে। আপনি বলতে পারেন 10 মাস হয়তো অনেক সময় নয়। তা প্রশ্ন করলে যদি আপনার মনে হয় আমি পক্ষ নিয়ে কথা বলছি, এটা ভেরি আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। জি হ্যাঁ, জি, বুঝলাম বলুন। না। আপনি তো বলছি যে মুক্তিযোদ্ধাদের অবমাননার কথা বলছেন। আপনি আপনার কথাটার জবাবটা আমি দেই, এন্ড লেটস বি ফেয়ার এনাফ। যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, নাজেহাল করা হচ্ছে, অনেকের উপর বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে, যেটি অবশ্যই অগ্রহণযোগ্য। কিন্তু লেটস নট ফরগেট, এই দেশবাসী ভুলা উচিত নয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অপদস্থ যারা করেছে তারা কিন্তু ওই কর্তৃত্ববাদের সরকার। তাদের ক্ষমতায় থাকার জন্য যে এজেন্ডা অন্যতম হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধকে পলিটিসাইজ করা, দলীয়করণ করা, একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করা। সেটার কারণে কিন্তু মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অবমাননা হয়েছে বাংলাদেশে। ঠিক আছে, শুধু তাই নয়, আমি একমত। শুনেন, আপনার সঙ্গে 100-500 ভাগ আমি একমত। তাহলে এই সরকার এসে আওয়ামী লীগের পকেট থেকে মুক্তিযুদ্ধকে কেন বের করলো না? তাদের পকেট থেকে বের করে কেন তারা এই ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরলো না যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, এগুলি আমি আওয়ামী লীগের পকেট থেকে বের করে এই হচ্ছে আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা আমাদের ঐতিহ্য, আমাদের এই সরকারের হাতে এই সরকারের, আমি জানি না, আমি সরকারের কেউ না, আমি বলতে পারবো না। তবু আপনার প্রশ্ন কি বুঝলাম না। আমি সরকারের কেউ না, আমি সরকারের পক্ষে বা সরকারের কি বলবো অবস্থানের সমর্থনে আমি কথা বলতে পারবো না। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার এই প্রশ্নটা, এই এজেন্ডা সরকারকে কিন্তু কেউ দেয় নাই আমার জানা মতে। এই এজেন্ডা নিয়ে মানে আওয়ামী লীগের পকেট থেকে মুক্তিযুদ্ধকে বের করে নিয়ে আসা, এই ধরনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা সরকারের হাতে আছে বলে আমার জানা নেই। কাজেই এটুকু আমি বলতে পারি না। তাহলে যদি বলে কেউ যে মুক্তিযুদ্ধকে সবচেয়ে অবমাননা করেছে আওয়ামী লীগ, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, এমনকি বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুকেও সবচেয়ে বেশি অপদস্থ করেছে বঙ্গবন্ধুর পরিবার এবং কর্তৃত্ববাদী সরকার দেশবাসীর কাছে অবদস্থ করেছে। এবং একইভাবে মুক্তিযুদ্ধকেও সবচেয়ে বেশি অবমাননা করেছে, অবমাননা হয়েছে কর্তৃত্ববাদী সরকারের সময়ে। এবং তার পিছনে অন্যতম কারণটাই ছিল ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা ছাড়া যাবে না, এইটা হচ্ছে মূল বিষয়। সেখানে একটা মূল উইপন হিসেবে ব্যবহার করা হয়েছে, পলিটিক্যাল উইপন হিসেবে ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যেগুলো প্রচার করা হয়েছে। ইফতেখার ভাই, আপনি যে কথাগুলি বলছেন, আপনি বলছেন আমি একটা ন্যারেটিভ দিচ্ছি, আপনিও তো একটা ন্যারেটিভই দিচ্ছেন। কেউ তো বললো না যে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমার বাংলাদেশের অহংকার, এটা আওয়ামী লীগের সম্পদ না, চলুন আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই কথা তো সরকারের কেউ বললো না। কে বলেছে কি বলে নাই সেটা তো আমি দেখি নাই। আমি তো এটাকে আমাকে বলতেছেন কেন? এই প্রশ্নের কি জবাব দেবো আমি? বললো না, আপনি যদি মনে করেন, কেউ যদি বলে যে হ্যাঁ বলেছে,
মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে, এটা যদি বলে থাকে, আমার তো জানা নাই কেউ বলেছেন কিনা, বলেছে কি বলেন নাই, এটা তো কোনো ইস্যুটা হলো না। আপনি এই জয় ধরনের বাংলা বললে তাকে গ্রেফতার করা হচ্ছে। জয় বাংলা কি আওয়ামী লীগের স্লোগান? জয় বাংলা আমি আমাদের আমি মুক্তিযুদ্ধের স্লোগান। আমি আপনাকে রিকোয়েস্ট করি, যদি আপনার সাথে আমার সাথে আর কন্টিনিউ করতে চান, আপনি আমাকে আমার কাজের পরিধির ভিতরে কথা বলেন, ঠিক আছে? আমি মানে দল, মানে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ দুর্নীতি করে, বিএনপি, আপনি বলছেন না, এটাই সত্যি ফ্যাক্ট। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষের, হ্যাঁ আমি বলছি বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলগুলো, মানুষ সবসময় তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলো মানুষের যে অন্তর্গত আকাঙ্ক্ষা সেগুলোকে গুরুত্ব না দিয়ে তারা সবসময় সবকিছুকে দলীয়করণই করে গেছে। তো এর বাইরে উঠে ইউনূস সরকার কি করতে পারছে বাংলাদেশের জন্য? আমি ঠিক জানি না ইউনূস সরকার কি করতে পারছে, সেটা দেশবাসী দেখছে, এটা যথাযথ মূল্যায়ন আমরা করব। আমাদের গভর্নেন্সের অ্যান্টি কারাপশনের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কাজ করছি, এবং সেটা যথাসময়ে আমরা ইউনূস সরকারের অবশ্যই অ্যাসেসমেন্ট আমরা প্রকাশ করব, সেটা যথাসময়ে আমরা বলতে পারবো। কিন্তু আপনার কাছে যে মূল বিষয়টা প্রত্যাশিত, সেটা হচ্ছে যে আপনি আমার সাথে যদি আরো কন্টিনিউ করতে চান, আমার কাজের পরিধির মধ্যে থেকে কথা বলতে হবে, ঠিক আছে? এমনিতে অভিযোগ আছে আপনার, আচ্ছা আপনার কাজের মধ্যে থেকে রাজনীতিবিদদের বিরুদ্ধে তো আমরা অনেক প্রশ্ন করতে পারি। আমি আপনাকে একটা কথা শুধু বলতে পারি যে আমাদের যেহেতু দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, এবং একটা বড় প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হবে, সেটির জন্য আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলি করেছি সেগুলো যদি বাস্তবায়িত হয়, সেটা তো ১ নম্বর শর্ত। কিন্তু সেটা বাস্তবায়িত কতটুকু হবে না হবে সেটা আপনাকে আগে বলেছিলাম, এখন আরেকটু স্পেসিফিক্যালি বলি। ওইটা কিন্তু নির্ভর করছে ২টা উপাদানের উপর। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, ইররেসপেক্টিভ অফ হুইচ রাজনৈতিক শক্তি, সকল রাজনৈতিক শক্তিগুলো যতদিন পর্যন্ত না যে আমাদের যে জুলাই আন্দোলনের যে চেতনা, তার থেকে সত্যিকার অর্থে শিক্ষা গ্রহণ করবে, ততদিন পর্যন্ত যদি গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, সেটা বাস্তবে রূপান্তরিত হবে না। একইভাবে আরেকটা জায়গায় রেজিস্ট্যান্স হবে, প্রতিরোধ হচ্ছে আমাদের সংস্কারের অভীষ্টের পথে, সেটা হচ্ছে যে আমাদের আমলাতন্ত্র। বাংলাদেশের আমলাতন্ত্র এবং রাজনীতি, এই ২ জায়গায় বাস্তব সংস্কার ছাড়া, এবং সেই সংস্কারটা অভ্যন্তরীণ থেকে হতে হবে। রাজনীতির সংস্কার কেউ বাইরে থেকে করিয়ে দিতে পারে না, কোনো দেশে হয় নাই, সেটা রাজনীতি নিজের থেকে করতে হবে। এইটা তারা নিজেরা করবে, এবং সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আন্দোলনের চেতনার উপর ভিত্তি করে যদি নিজেদের সংস্কার করে, সেটা তাহলে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করা সম্ভব। কিন্তু সেটা এককভাবে হবে না, এর পাশাপাশি আমাদের আমলাতন্ত্রে ব্যাপক পরিবর্তন, কি বলে যে সংস্কার, তাদের যে আমলাতান্ত্রিক যে সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেটি অনেক সময় রাজনীতিকেও তারা জিম্মি করে রাখে, পুরো সংস্কার প্রক্রিয়াকে। যে কোনো সময়, এখনকার সংস্কারের কথা আমি বলছি না, ধারাবাহিকভাবে হিস্টোরিক্যালি যেটা হয়েছে, এখন ভবিষ্যতেও যেটা হবে, মূল চালিকা শক্তি হওয়ার কথা হচ্ছে আমার আমলাতন্ত্র। সেই জায়গায় যদি বাস্তবে কোনো শিক্ষা, আমাদের যে আমি জুলাই আন্দোলনের কথা বললাম, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললাম, সে তার থেকে যদি শিক্ষা গ্রহণ করা না হয়, তাহলে আমাদের অভিষ্টটা অর্জন করা খুবই কঠিন হবে। জি, আপনাকে শেষ একটা প্রশ্ন করি। আপনি বলেন না যে না এটা আমি বলতে পারবো না, হ্যাঁ? সেটা হচ্ছে ধরেন আপনি বলবো অনেকগুলো প্রশ্ন বলছেন, না এটা আমার না, এটা আমার না, এটা হবে না, এবার হবে না। আপনি দেখুন, আপনি দুর্নীতি দমন কমিশনের যেই সংস্কার কমিটি বা কমিশন, তার আপনি প্রধান, হ্যাঁ? আপনাদের সুপারিশে রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতা অপব্যবহার রোধের জন্য আপনারা স্বার্থের দ্বন্দ্ব নিরসনে আইন করার সুপারিশ করেছেন, রাইট? মানে ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এগুলি বন্ধ করার জন্য আপনারা আইন করেছেন। এখন আমার প্রধান উপদেষ্টা, তিনি প্রধান উপদেষ্টা, তিনি তো প্রধান উপদেষ্টাই, রাইট? তিনি ক্ষমতাধর ব্যক্তি। এখন তিনি ধরেন একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তার গ্রামীণের নামে, তিনি কর ছাড় পেয়েছেন, হ্যাঁ, তিনি মামলা বাতিল করেছেন। এগুলো কি আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখেন?
না, অবশ্যই আমি ইতিমধ্যে এটা নিয়ে আপনাকে আগেও বলেছি, এখনো মন্তব্য করছি, এবং গণমাধ্যমে আমি মন্তব্য করেছি যে এই ধরনের বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার। এখানে যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার নিজের অংশগ্রহণ থাকে, তাহলে সেটি অবশ্যই অগ্রহণযোগ্য এবং সেখানে জবাবদিহির একটা বিষয় অবশ্যই থাকবে। যদি এমন কোনো সিদ্ধান্ত হয়ে থাকে যেটিতে তার নিজের অংশগ্রহণ ছিল, যার ফলে তার প্রতিষ্ঠান বা তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তিনি নিজে সরাসরি জড়িত ছিলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও, তাহলে সেটা কিন্তু অগ্রহণযোগ্য একটা এবং স্বার্থের দ্বন্দ্বের একটা দৃষ্টান্ত। সেটি অবশ্যই জবাবদিহিতার দাবি রাখে। জি, ঠিক আছে, লাস্ট কোশ্চেন, একটা ভালো উত্তর চাই এটার আপনার কাছ ঊর্ধ্বে থেকে। কেউ না, জবাবদিহির ঊর্ধ্বে কেউ নয়। ঠিক আছে, ঠিক আছে। সেটাই তো, জবাবদিহিতা না থাকলে তো দুর্নীতি থাকবেই, তাই না? তো আপনার কাছে শেষ প্রশ্ন, 10 মাস এই সরকারের পেরিয়ে গেছে, কি দেখবেন, মানে ভবিষ্যৎটা কি বাংলাদেশের, যেটা আমি শিরোনাম করেছি? জি, কোন বন্দোবস্তের দিকে আমরা অগ্রসর হচ্ছি? স্পেসিফিক্যালি কোন বন্দোবস্ত সেটা বলা যাবে না, তবে আমি যতটুকু বলি বা মনে করি, আমি যা দেখছি তাতে আমাদের 5 আগস্ট যেই সম্ভাবনা সৃষ্টি তৈরি করেছিল, এটা অভূতপূর্ব সম্ভাবনা। আমরা সেই জায়গায় এখনো আছি, সম্ভাবনার মধ্যে আছি। 5 আগস্টে যেরকম চ্যালেঞ্জ, অন্তত আমি, সবাই উপলব্ধি না করলেও আমি যতটুকু উপলব্ধি করেছিলাম, যে সম্ভাবনার পাশাপাশি সেই সেই পাশাপাশি সেই চ্যালেঞ্জগুলো এখনো অব্যাহত আছে, বরং আমি বলবো যত সময় যাচ্ছে তত চ্যালেঞ্জের পাল্লাটা আরো ভারী হচ্ছে। এবং সেটাই আমার অভিজ্ঞতা, আমার আমার এবং সেটি আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা। এবং এটিতে আমি মোটেও অবাক হই না, যদিও সেটা আমাকে অ্যাড করতে হবে, কারণ এটি বাস্তবতা। কিন্তু এর মধ্যেই আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চেষ্টা করে যেতে হবে, যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটা থেকে ম্যাক্সিমাম পসিবল আউটকাম বের করে নিয়ে আসা। এটি পথটা খুব সহজ, একেবারে মসৃণ। সেটা আমরা যদি ভেবে থাকি তাহলে ভুল করেছি, নিজেদের জন্য আমরা বেশি এক্সপেকটেশনটা রেজ করে ফেলেছি, সেক্ষেত্রে সেটা উচিত করে ঠিক হয়নি। আমি মনে করি যে সব কিছুর সাথে, মানে সব সম্ভাবনার সাথে চ্যালেঞ্জ থাকবে, এটি স্বাভাবিক। জি, জি, ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে অনেকগুলো হার্ড টক হয়েছে, আশা করি সেটা মানে মাইন্ড করবেন না। হার্ড টক তো না, পার্ট না, অফ আমার জার্নালিজম। মাইন্ড করার কিছু নাই। আমি যেটাকে আমি যখন যেভাবে ফিল করেছি আপনাকে কিন্তু বলে দিয়েছি। রাইট, রাইট। আর আমিও শিখেছি যে হোয়াট এভার আস্ক দ্য কোয়েশ্চেন, যত স্টুপিড কোয়েশ্চেনই হোক না কেন, যত বড় কোয়েশ্চেনই হোক না কেন, কোয়েশ্চেন করতে হবে। প্রশ্ন না করলে আসলে জবাবদিহি তৈরি হয় না এখানে। ডেফিনেটলি, তবে কোয়েশ্চেন করাটার মধ্যে একটা জিনিস একটু কেয়ারফুল হলে ভালো হয়, কোয়েশ্চেনটা যেন লিডিং না হয়, কোয়েশ্চেনের মানে প্রিজাম্পচুয়াস যেন না হয়। সেটা আপনার মতো পেশাদারি উৎকর্ষ অর্জন করার দাবিদার সাংবাদিকের কাছ থেকে সেটা আমি অন্তত আশা করি। সেরকমই আমরাও আশা করি। আমরা বলতে জনগণ আশা করে, আমরা তো সাধারণত মানুষের কথাকেই রিপ্রেজেন্ট করি, তো মানুষও আশা করে যেই দুর্নীতির কথা বলে আপনারা দেশের হাল ধরেছেন, দায়িত্ব পালন করছেন, সেই দিকে সফল হন। সেই প্রত্যাশা যেমন রাখছি, সেই সঙ্গে কোনো কিছু তো আর আনচ্যালেঞ্জ না। আপনি বলছেন যে চ্যালেঞ্জ আরো বেড়েছে, কিন্তু কিভাবে সেটা মানে সেই চ্যালেঞ্জ আপনারা ওভারকাম করবেন, নিশ্চয়ই আপনারা কোনো পথ বাতলে নেবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার 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 সন্তুষ্টির জন্য, আপনার দর্শকদের, শ্রোতাদের সন্তুষ্টির জন্য এটুকু অন্তত বলতে পারি, সন্তুষ্টি কিনা আমি জানি না, এটুকু আপনাদেরকে এশিওর করতে পারি যে আমার যে কাজ, আমার যে দায়িত্ব, আমার প্রতিষ্ঠানের যে দায়িত্ব টু চ্যালেঞ্জ পাওয়ার, সেটা পাওয়ারে কে আছে কে নেই সেটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার প্রতিষ্ঠানে ইম্পর্টেন্ট না। পাওয়ারকে চ্যালেঞ্জ করা অন দ্য বেসিস অফ ফ্যাক্টস অ্যান্ড অ্যানালাইসিস, সেটা আমরা সবসময় যেটা করে আসছি, সেটা আমরা করে যে এখনো করছি এবং করে যাব, সেটাই আমাদের হোয়াট এভার হ্যাপেন্স, এটাতে কম্প্রোমাইজ করার সুযোগ নেই। আমরা আপনাকে আরো শক্তভাবে চ্যালেঞ্জিং অবস্থায় দেখতে চাই, এই প্রত্যাশাটুকু রাখলাম আপনার কাছে। এটাতে আমি সন্তুষ্ট হই, আরো সন্তুষ্ট হই, কারণ এটার অর্থটা হচ্ছে যে আপনি আমার উপর আস্থা রাখছেন। থ্যাংক ইউ। জি, আপনি ভালো থাকুন ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমরা দেখেছেন যে কোন বন্দোবস্ত বাংলাদেশে যাচ্ছে তা আমরা এখনো জানি না। সামনে জুলাই ঘোষণার কথা বলা হচ্ছে, সেখানে নিশ্চয়ই একটা বন্দোবস্তের কথা বলবে, এবং বাংলাদেশের মানুষ সেই বন্দোবস্ত চাই কিনা, নিশ্চয়ই একটা নির্বাচন সেটির একমাত্র পথ, সেদিকে হাঁটবে কিনা বাংলাদেশ তার সময়ই বলে দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।